আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি থেকে ধাতু সম্পর্কে আলোচনা করব। তোমরা অবশ্যই ক্লাসে মনোযোগী হবে। তো প্রথমে আমরা শিখন ফল জেনে নিব। এই পাঠ শেষে তোমরা ধাতু কি বলতে পারবে, ধাতুর প্রকারভেদ বলতে পারবে, সকল প্রকার ধাতুর উদাহরণ সহ ব্যাখ্যা করতে পারবে। প্রথমে আমরা ধাতু কি সেটি জানব। ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে। ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায়, একটি হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল, অপরটি হচ্ছে ক্রিয়া বিভক্তি। তাহলে আমরা দেখি ধাতুর মধ্যে কি কি আছে। কর, যা, খা, পা, বল, দেখ, খেল, দে ইত্যাদি। আর বিভক্তি হিসেবে কি কি ব্যবহার হয়ে থাকে? আ, ই, ছি, ছে, বে, তে, লে, লাম ইত্যাদি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ধাতু কি। ধাতু হচ্ছে ক্রিয়ার মূল অংশ, যেটিকে কোনোভাবেই বিশ্লেষণ করা যায় না, সেটি হচ্ছে ধাতু। আর এই যে ক্রিয়াপদকে যখন আমরা ভাঙি বা বিশ্লেষণ করি তখন দুটো অংশ পাওয়া যায়, একটি হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল, অপরটি হচ্ছে ক্রিয়া বিভক্তি। আমরা আরো একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করব। দেখো, গোপাল বই পড়ছে, এখানে পড়ছে ক্রিয়াপদ। এই ক্রিয়াপদকে ভাঙলে পাই পর যোগ ছে। তাহলে এখানে পর হচ্ছে আমাদের ক্রিয়ামূল বা ধাতু, আর ছে আমাদের এখানে ক্রিয়া বিভক্তি। তোমরা নিশ্চয়ই বিষয়টি বুঝতে পেরেছো। ক্রিয়াপদের মধ্যে দুটি অংশ থাকে, একটি হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু, অপরটি হচ্ছে ক্রিয়া বিভক্তি। এরপরে আমরা ক্রিয়ার যে ধাতুর প্রকারভেদ সম্পর্কে জানব। ধাতু তিন প্রকার, যথা মৌলিক, সাধিত এবং যৌগিক বা সংযোগমূলক ধাতু। তো এই প্রকারভেদগুলোর সম্পর্কে আমরা বিস্তারিত জানব এখন। প্রথমে রয়েছে মৌলিক ধাতু। যেসব ধাতু বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক ধাতু বলে, যেমন কর, চল, পর, বর, পা, যা, দে, খা, হ ইত্যাদি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে ভালো করে খেয়াল করো, মৌলিক ধাতুকে কখনোই বিশ্লেষণ করা বা ভাঙা যায় না। যদি কোনোভাবে এটি ভাঙার চেষ্টা করো তাহলে এর কোনো অস্তিত্ব কিন্তু থাকবে না। সুতরাং যে ধাতুকে ভাঙা বা বিশ্লেষণ করা যাবে না সেগুলোই হচ্ছে আমাদের মৌলিক ধাতু। এরপরে আমাদের রয়েছে সাধিত ধাতু। মৌলিক ধাতু বা নাম শব্দের পরে আ প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয় তাকে সাধিত ধাতু বলে, যেমন কর যোগ আ, করা। তো এখানে আমরা কর কিন্তু মৌলিক ধাতু, আমরা একটু আগে দেখলাম কর হচ্ছে মৌলিক ধাতু, আর এর সাথে আ প্রত্যয় যোগ হয়ে সাধিত ধাতু করা তৈরি হয়েছে। সেরকম আরো রয়েছে দেখ যোগ আ, দেখা, বল যোগ আ, বলা। এরপরে আমাদের রয়েছে যৌগিক ধাতু। যৌগিক ধাতু কাকে বলে? দেখো, বিশেষ্য, বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সাথে কর, দে, হ, পা, খা ইত্যাদি মৌলিক ধাতু মিলিত হয়ে যে নতুন ধাতু গঠিত হয় তাকে যৌগিক বা সংযোগমূলক ধাতু বলে, যেমন ভয় কর, ভালো হ, উত্তর দে, মার খা, দুঃখ পা ইত্যাদি।
এখানে আমাদের ভয় হচ্ছে বিশেষ্য পদ, এর সাথে মৌলিক ধাতু কর যোগ হয়েছে, যোগ হয়ে যৌগিক ধাতু তৈরি হয়েছে। আবার ভালো, ভালো হচ্ছে আমাদের বিশেষণ পদ, এর সাথে মৌলিক ধাতু হ যুক্ত হয়েছে, দুটো মিলে যৌগিক ধাতু তৈরি হয়েছে, ভালো হ। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যৌগিক ধাতু কাকে বলে। এরপরে আমরা মৌলিক ও সাধিত ধাতুকেও আবার বিভিন্নভাবে ভাগ করা হয়েছে, সেগুলো আমরা এখন জানব। প্রথমেই মৌলিক ধাতুকে আমরা কয়টি ভাগে ভাগ করেছি সেটি দেখি। তো মৌলিক ধাতুকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, এগুলোকে সিদ্ধ বা স্বয়ং সিদ্ধ ধাতুও বলা হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বিষয়টি মনে রাখবে। অনেক সময় পরীক্ষায় প্রশ্নে আসে যে মৌলিক ধাতুর অপর নাম কি, সেক্ষেত্রে উত্তর হবে সিদ্ধ বা স্বয়ং সিদ্ধ ধাতু। তো এখন এই মৌলিক ধাতুকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সংস্কৃত ধাতু, এরপরে রয়েছে বাংলা ধাতু এবং সবশেষ রয়েছে বিদেশাগত ধাতু। তাহলে এই তিনটি প্রকার আমরা পেলাম, সংস্কৃত, বাংলা এবং বিদেশাগত ধাতু। তো এই তিনটি প্রকার সম্পর্কেও আমরা জানব। প্রথমে রয়েছে সংস্কৃত ধাতু। সংস্কৃত এবং তৎসম কিন্তু একই কথা, সেক্ষেত্রে তোমরা দুটো বিষয়কে কখনোই আলাদা মনে করবে না, যেটি সংস্কৃত সেটি আমাদের তৎসম। তাহলে সংস্কৃত ধাতু, তৎসম ক্রিয়াপদের ধাতুকে সংস্কৃত ধাতু বলে। অর্থাৎ তৎসম যে শব্দগুলো, যে ক্রিয়াপদগুলো, সেগুলোর ধাতুকে বা ক্রিয়ার মূল অংশকেই সংস্কৃত ধাতু বলে। যেমন অঙ্ক যোগ অন, অঙ্কন। ছোটদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিথু প্রথম হয়েছে, এখানে অঙ্ক হচ্ছে আমাদের সংস্কৃত ধাতু। এরপরে দৃশ যোগ অন্তস্থ জ সমান সমান দৃশ্য। দুর্ঘটনার মর্মান্তিক দৃশ্য বর্ণনা করা যায় না। এরপরে রয়েছে ক্রি যোগ তব্য, কর্তব্য। ছাত্রদের কর্তব্য লেখাপড়া করা, এখানে ক্রি হচ্ছে আমাদের সংস্কৃত ধাতু। এরপর হস যোগ অন্তস্থ জ, হাস্য। অকারণ হাস্য পরিহাস ত্যাগ করো। তো এখানে অঙ্ক, দৃশ্য, দৃশ, ক্রি, হস, এই চারটি হচ্ছে আমাদের সংস্কৃত ধাতু। তোমরা ভালোভাবে বিষয়টি মনে রাখবে। পরীক্ষায় কিন্তু এটি আসে যে অঙ্ক, দৃশ, ক্রি, হস এগুলো কোন ধরনের ধাতু, সেক্ষেত্রে উত্তর হবে সংস্কৃত ধাতু। এরপরে আমরা বাংলা ধাতু সম্পর্কে জানব। যেসব ধাতু সংস্কৃত থেকে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলায় ব্যবহৃত হয় তাকে বাংলা ধাতু বা খাঁটি বাংলা ধাতু বলে। যেমন আক যোগ আ, আঁকা। কি সব আঁকা কি করছো। আবার দেখো দেখ যোগ আ, দেখা। জাদুঘর আমার কয়েকবার দেখা। এরপর রয়েছে কর যোগ অ, করো। তুমি কি করো। হাস যোগ ই, হাসি। তোমার হাসিটি খুব সুন্দর। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের একটি বিষয় খেয়াল রাখা উচিত যে এই ধাতুগুলো কিন্তু আমাদের সংস্কৃত থেকে এসেছে, কিন্তু প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে, এজন্যই এগুলো বাংলা ধাতু। আর যেগুলো সংস্কৃত থেকে সরাসরি এসেছে সেগুলো সংস্কৃত ধাতু। তোমরা অবশ্যই
বিষয়টি মনে রাখবে। এখানে তাহলে আঁক, দেখ, কর, হাস এগুলো হচ্ছে আমাদের বাংলা ধাতু, তোমরা অবশ্যই মনে রাখবে। এরপরে আমাদের রয়েছে বিদেশাগত ধাতু, অর্থাৎ বিদেশি শব্দ থেকে যে ধাতুগুলো এসেছে সেগুলোই হচ্ছে বিদেশাগত ধাতু। তো দেখো, বিদেশি ভাষা থেকে আগত যেসব ধাতু বাংলা ভাষায় ব্যবহৃত হয় তাকে বিদেশাগত ধাতু বা বিদেশি ধাতু বলে। তাহলে বিদেশি অনেক ভাষার শব্দ কিন্তু বাংলা ভাষায় রয়েছে, তোমরা নিশ্চয়ই বিষয়টি জানো। তো সেই বিদেশি ভাষা থেকে যেসব ধাতু বাংলা ভাষায় এসেছে সেগুলোই হচ্ছে আমাদের বিদেশি ধাতু বা বিদেশাগত ধাতু। যেমন দেখো, খাট যোগ বে সমান সমান খাটবে। যত বেশি খাটবে ততই সুফল পাবে। এরপরে বিগড় যোগ আনো, বিগড়ানো। তোমার বিগড়ানো ছেলেকে ভালো করার সাধ্য আমার নেই। এরপরে রয়েছে টান যোগ আ সমান সমান টানা। আমাকে নিয়ে টানাটানি করো না, আমি যাব না। এরপরে জম যোগ আট সমান সমান জমাট। অন্ধকার বেশ জমাট বেঁধেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে খাট, বিগড়, টান, জম এই চারটি হচ্ছে আমাদের বিদেশি বা বিদেশাগত ধাতু, তোমরা অবশ্যই বিশেষভাবে মনে রাখবে। এরপরে আমাদের রয়েছে সাধিত ধাতু। সাধিত ধাতুকেও আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, সেটি আমরা জানব। তো মৌলিক ধাতু বা নাম শব্দের পরে আ প্রত্যয় যোগে সাধিত ধাতু গঠিত হয়ে থাকে। সাধিত ধাতু তিন প্রকার, যথা প্রযোজক ধাতু, নাম ধাতু, কর্মবাচ্যের ধাতু। তো এই তিনটি প্রকার সম্পর্কেও আমরা এখন আলোচনা করব। প্রথমে রয়েছে প্রযোজক ধাতু। তো মৌলিক ধাতুর পরে আ প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয় তাকে প্রযোজক ধাতু বা নিযন্ত ধাতু বলে। এখানে দেখো ব্র্যাকেটে একটি বিষয় দেওয়া আছে, সেটি হচ্ছে অপরকে নিয়োজিত করা অর্থে। অর্থাৎ যে প্রযোজক সে নিজে কাজ করে না, অপরকে দিয়ে কাজ করায়, অর্থাৎ অপরকে কাজে নিয়োজিত করে। তো এখানে আরো একটি বিষয়, সেটি হচ্ছে প্রযোজক ধাতুর আরেকটি নাম হচ্ছে নিযন্ত ধাতু, সেটিও তোমরা মনে রাখবে। আর কি, এখানে আ প্রত্যয় যোগে গঠিত হয়, মৌলিক ধাতুর পরে আ প্রত্যয় যোগ হবে। এবং আরেকটি বিষয় যে কাজ কর্তা কিন্তু নিজে এখানে করবে না, অন্যকে দিয়ে কাজ করাবে, সেই বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে। তো চলো এখন আমরা উদাহরণে চলে যাই। দেখো, পড় যোগ আ সমান সমান পড়া। শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন। এখানে শিক্ষক পড়ার কাজটি ছাত্রদের মাধ্যমে সম্পূর্ণ করাচ্ছেন। তো শিক্ষক এখানে কিন্তু প্রযোজক, ছাত্র প্রযোজ্য এবং পড়া হচ্ছে এখানে আমাদের প্রযোজক ধাতু। পড় হচ্ছে মৌলিক ধাতু, এর সাথে আ প্রত্যয় যোগে পড়া, এই পড়াটি হচ্ছে আমাদের প্রযোজক ধাতু। এরপরে দেখো, কর যোগ আ করা। সে নিজে করে না, অন্যকে দিয়ে করায়। এরপরে রয়েছে নাচ যোগ আ নাচা। ওরে ভোঁদড় ফিরে চা, কুকুর নাচন দেখে যা। এরপরে আমরা নাম ধাতু নিয়ে আলোচনা করব। তো নাম ধাতু হচ্ছে বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে আ প্রত্যয় যোগে গঠিত ধাতুকে নাম ধাতু বলে।
যেমন ঘুম যোগ আ, ঘুমা, বাবা ঘুমাচ্ছেন। এখানে ঘুম হচ্ছে বিশেষ্য আর আ হচ্ছে আমাদের প্রত্যয়, দুটো মিলে আমাদের ঘুমা নাম ধাতু তৈরি করেছে। এরপরে ধমক যোগ আ, ধমকা। এখানে ধমক হচ্ছে আমাদের বিশেষণ আর আ হচ্ছে আমাদের প্রত্যয়, দুটো মিলে আমাদের ধমকা নাম ধাতু তৈরি হয়েছে। এরপরে দেখো হাত যোগ আ, হাতা। এখানে হাত হচ্ছে আমাদের বিশেষ্য, এর সাথে যোগ হয়েছে আ প্রত্যয়, দুটো মিলে নাম ধাতু হাতা তৈরি হয়েছে, যেটি বাক্যে ব্যবহার করা যায় এভাবে: অন্যের পকেট হাতানো আমার স্বভাব নয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে নাম ধাতু জানতে হলে আমাদেরকে বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে আ প্রত্যয় যোগে গঠিত যে ধাতু সেটি হবে আমাদের নাম ধাতু। তো এরপরে আমাদের রয়েছে কর্মবাচ্যের ধাতু। বাক্যে কর্তার চেয়ে কর্মের সাথে যখন ক্রিয়ার সম্পর্ক প্রধান হয়ে ওঠে তখন সে ক্রিয়াকে কর্মবাচ্যের ক্রিয়া বলে। কর্মবাচ্যের ক্রিয়ার মূলকে কর্মবাচ্যের ধাতু বলে। তাহলে এখানে আমরা দেখলাম যে কর্তার চেয়ে কর্মের সাথে যখন ক্রিয়ার সম্পর্ক প্রধান হয়ে উঠবে তখনই সেটা হবে কর্মবাচ্যের ক্রিয়া, আর কর্মবাচ্যের ক্রিয়ার মূলকে কর্মবাচ্যের ধাতু বলা হয়। দেখো, মৌলিক ধাতুর সাথে আ প্রত্যয় যোগে কর্মবাচ্যের ধাতু গঠিত হয়। যেমন কর যোগ আ, করা। আমি তোমাকে অঙ্কটি করতে বলেছি। এরপরে হার যোগ আ, হারা, বইটি হারিয়ে ফেলেছি। এরপরে খা যোগ অ, খাওয়া, তোমার খাওয়া হলে আমাকে বলো। তো এখানে তোমরা একটি বিষয় খেয়াল করো, এখানে আমাদের হারিয়ে ফেলেছি, এখানে হারানোটার সাথে কিন্তু ক্রিয়ার সম্পর্ক সবচেয়ে প্রধান, সেজন্য এটি কর্মবাচ্যের ধাতু। তো এরপরে দেখো, আমি তোমাকে অঙ্কটি করতে বলেছি। এখানে আমির সাথে ক্রিয়ার যে সম্পর্ক তার চেয়ে অঙ্কটি করতে বলেছি বা অঙ্কের সাথেই ক্রিয়ার সম্পর্ক বেশি, এজন্যই এটি হচ্ছে আমাদের কর্মবাচ্যের ধাতু। তো এরপরে তোমাদের জন্য রয়েছে মূল্যায়ন। মূল্যায়নের প্রথম প্রশ্ন তোমাদের, ধাতু কাকে বলে? তোমরা নিশ্চয়ই এটি পেরেছো। ক্রিয়াপদের যে মূল অংশ সেই মূল অংশকে বলা হয় ধাতু। এর পরের প্রশ্ন হচ্ছে, ধাতু কত প্রকার? ধাতু প্রধানত 3 প্রকার। এরপরে সাধিত ধাতু কাকে বলে? তো এটি হচ্ছে মৌলিক ধাতুর সাথে বা নাম শব্দের সাথে আ প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয় সেটি হচ্ছে আমাদের সাধিত ধাতু। এরপরে অঙ্ক কোন ধাতু? অঙ্ক হচ্ছে এখানে আমাদের সংস্কৃত ধাতু। এরপরে মৌলিক ধাতু কি? যে ধাতু বিশ্লেষণ করা যায় না। এরপর রয়েছে বিগড়, খাট, জম, এগুলো কোন ধরনের ধাতু? এগুলো বিদেশাগত বা বিদেশি ধাতু। তো এরপরে তোমাদের জন্য রয়েছে বাড়ির কাজ। বাড়ির কাজে তোমাদের জন্য রয়েছে মৌলিক, যৌগিক, কর্মবাচ্য, বিদেশাগত ধাতু উদাহরণ সহ ব্যাখ্যা করো। তোমরা এই কয়েকটি ধাতুর
সংজ্ঞার্থ লিখবে এবং উদাহরণ সহ ব্যাখ্যা করবে। তো অবশ্যই সুন্দরভাবে বাড়ির কাজটি করবে। তো আজকের মতো এখানে শেষ করছি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।